হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2022-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 15টা আলোচনা করলাম। দেখে নাও। প্রথমে ফিজিক্যাল সায়েন্স প্যাটা দেখো। একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কোশ্চেন নম্বর 1, আপেক্ষিক তাপের একক এই চারটের মধ্যে কোনটা হবে? দেখে নাও, এই চারটের মধ্যে উত্তর হবে এটা, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা উত্তর হবে। কোশ্চেন নম্বর 2, বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কমে বাড়ে একই থাকে বলা সম্ভব নয়, এক্ষেত্রে উষ্ণতা কী হবে? কমবে, তাহলে উত্তর হবে এটা। কোশ্চেন নম্বর 3, প্রদত্ত যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো NaCl, KOH, CH3COOH, H2SO4। দেখো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই এক্ষেত্রে উত্তর হবে সেটা। কোশ্চেন নম্বর 4 হবে এটা, বিজারক পদার্থ সেটিই হবে যেটি, এই চারটের মধ্যে কোনটা হবে? দেখো বিজারক পদার্থ মানে কি? যে পদার্থ নিজে জারিত হবে অন্য পদার্থকে বিজারিত হবে, তাহলে এখানের মধ্যে নিজে জারিত হবে কোন অপশানটার মধ্যে আছে? দেখে নাও, ডিএটা। কোনো পরমাণু বা আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণ মানে কি? জারণ, অর্থাৎ নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করছে, তাই বিজারক পদার্থ, তাহলে উত্তর হবে ডিএটা। কোশ্চেন নম্বর আইভি, বজ্রপাতের সময় এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে? দেখো বজ্রপাতের সময় আমরা কি হয়? শব্দ এবং আলো উভয়ই উৎপন্ন হয়, তাহলে উত্তর হবে এটা। এর সাথে একটা অথবা আছে, ভিন্ন আধানের মেঘ আলাদা আলাদা অঞ্চলে জমা হয় কারণ ভূপৃষ্ঠে ও আকাশের মধ্যে কি হয়? এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? সি এটা, বিভব পার্থক্য সৃষ্টি হয়। 2 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, স্তম্ভ মেলাতে বলেছে। দেখো বিকিরণ, তাহলে বিকিরণ কোনটা হবে? বি এর সঙ্গে হবে, অর্থাৎ মাধ্যম নিরপেক্ষ, তাহলে এটা হবে 1। 2টা দিয়েছে আবেশ, তাহলে আবেশ কী হয়? আবেশের পরই আকর্ষণ হয়, অর্থাৎ সিএরটা হবে, তাহলে এক্ষেত্রে আমরা 2 লিখব। বায়ুপ্রবাহ হয় কিসের জন্য হয়? পরিচালন স্রোতের জন্য হয়, অর্থাৎ এটা হবে 3। বজ্রবহ এটা, তাহলে পড়ে থাকছে কোনটা? এটা, অর্থাৎ এটা হবে 4। 2 দাগ, গ্রাফাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে। গ্রাফাইট তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, গ্রাফাইট নিজে তড়িৎ পরিবহন করলেও এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই এটা ভুল হবে। 3 দাগ, 2C2H2 + 5O2 থেকে 4CO2 + 2H2O বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? তাপমোচী না তাপগ্রাহী? উত্তর হবে তাপমোচী, কারণ এক্ষেত্রে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এর সাথে একটা অথবা আছে, বিক্রিয়াটি জারণ না বিজারণ লেখো। SN2+ থেকে SN4+ দুটো ইলেকট্রন, যেহেতু SN+2 কী করছে? দুটো ইলেকট্রন ত্যাগ করে SN+4 তৈরি করছে, আর আমরা জানি ইলেকট্রন বর্জন মানে কি হয়? জারণ, তাহলে এক্ষেত্রে জারণ ঘটেছে, অর্থাৎ উত্তর হবে জারণ। 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, 0°C উষ্ণতায় একটি বিশাল বরফখণ্ডের মধ্যে গর্ত করে তাতে 20°C উষ্ণতার জল ঢেলে দিলে কি ঘটবে এবং কেন? দেখো এটা তোমাদের বই থেকে করে দিচ্ছি, এটা তোমরা বইয়ের 35 পাতায় পেয়ে যাবে। এক্ষেত্রে কি ঘটছে না, কিছুটা বরফ জল থেকে তাপ নিয়ে গলে যাবে, কিন্তু বরফের উষ্ণতা 0°C থাকবে। জল থেকে তাপ চলে যেতে যেতে একসময় জলের উষ্ণতা হবে 0°C। এবার জল আর বরফ দুয়ের উষ্ণতাই কত? 0°C। সেক্ষেত্রে জল থেকে বরফ আর তাপ শোষণ করতে পারবে না। জল যেহেতু লীন তাপ বর্জন করতে পারবে না, তাই তা কঠিনও হবে না। 3 দাগের একটা অথবা আছে, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? ধরি জলের উষ্ণতা T°C বৃদ্ধি পাবে, তাহলে আমরা কি জানি? H = mST, যেখানে H সমান 100 ক্যালোরি দেওয়া আছে, M সমান 5 গ্রাম আর S সমান 1, আমরা জানি এটা, কারণ জলের আপেক্ষিক তাপ 1। তাহলে কি লিখতে পারি? T সমান হচ্ছে H/ms। এখন দেখো H এর মানটা 100, M এর মানটা 5, S এর মানটা 1 বসিয়েছি। 5 দিয়ে 100 কাটলে 20 পাবো, সমান দিয়ে 20°C, অতএব জলের উষ্ণতা 20°C বৃদ্ধি পাবে। 4 দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, তুঁতের দ্রবণে একটি লোহার দণ্ড ডুবিয়ে রাখা যাবে কি? তোমার সাপেক্ষে উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। দেখো এক্ষেত্রে একটা তুঁতের দ্রবণে আমি লোহার দণ্ডের বদলে পেরেক ডোবানোর ছবি একটা দেওয়া আছে, তোমাদের সহায়িকা থেকে এটা করছি। এখন যেটুকু অংশে ডোবানো আছে সেখানে কি হচ্ছে? ডোবানো অংশে লালচে বাদামি একটা আস্তরণ পড়বে। তাহলে কি দেখতে পেলাম না, পেরেকের যে অংশে তুঁতের দ্রবণে ডোবানো ছিল সেখানে লালচে বাদামি আস্তরণ পড়েছে। তাহলে বিক্রিয়ার আগে কী ছিল না, দ্রবণে ছিল কিউপ্রিক আয়ন এবং লোহার পেরেক
অর্থাৎ এফি পরমাণু। বিক্রিয়ার পরে কী হলো, ফেরেকের ওপর পড়া আস্তরণে রয়েছে সিউ পরমাণু, দ্রবণে তৈরি হয়েছে ফেরাস আয়ন অর্থাৎ Fe2+ আয়ন। এখানে এফি পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে Fe2+ আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে এফি হচ্ছে যা বিজারক এবং Cu2+ সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে সিউ পরমাণুতে পরিণত হয়েছে, অর্থাৎ Cu2+ হচ্ছে জারক। তোমাদের আগেই বলেছি যে ইলেকট্রন বর্জন করবে সেটা হবে বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে জারক। দেখে নাও জারণ ক্রিয়াটা, এফি কী করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়ন তৈরি করছে, আর বিজারণ ক্রিয়াটা কী হচ্ছে, Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার তৈরি করছে। তাহলে জারণ বিজারণ একসাথেই ঘটছে। দেখে নাও Fe+ Cu2+ আয়ন থেকে কী হচ্ছে, Fe2+ আয়ন প্লাস Cu। দেখে নাও বিক্রিয়াটা, এফি কী করছে, ফেরাস সালফেট তৈরি করছে জারিত হয়ে, আর কপার সালফেট বিজারিত হয়ে ধাতব কপার তৈরি করছে, অর্থাৎ তুঁতের দ্রবণে লোহার পেরেক বা লোহার দণ্ড ডোবালে তার উপরে একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়বে। এর সাথে একটা অথবা আছে, Fe2O3 প্লাস Al থেকে Fe+Al2O3 এই বিক্রিয়ায় কোনটি বিজারক পদার্থ, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী প্রদত্ত জারণ বিজারণ বিক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো এক্ষেত্রে Fe2O3 হচ্ছে জারক পদার্থ আর Al হচ্ছে বিজারক পদার্থ। আমাদের বিজারক পদার্থ চেয়েছে, তাই উত্তর হবে Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। তাই লিখেছি অ্যালুমিনিয়াম হলো বিজারক পদার্থ। এখন জারণ বিজারণ ক্রিয়াটা দেখে নাও। বিজারণ ক্রিয়া, Fe3+ কী করছে, তিনটে ইলেকট্রন গ্রহণ করছে, Fe পরমাণু তৈরি করছে, আর জারণ ক্রিয়াটা Al পরমাণু কী করছে, তিনটে ইলেকট্রন বর্জন করে Al3+ আয়ন তৈরি করছে, অর্থাৎ এখানে Fe3+ আয়ন তিনটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব Fe উৎপন্ন করে, তাই এটি বিজারণ। অপরপক্ষে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করে Al3+ ক্যাটায়ন উৎপন্ন করে, তাই এটি জারণ। অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী Fe3+ বিজারিত হচ্ছে আর Al কী করছে, জারিত হচ্ছে। কোশ্চেন নম্বর 2, NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ দেখাও। দেখে নাও NaCl তড়িৎ বিশ্লেষিত, দেখে নাও NaCl ভেঙে গিয়ে কী তৈরি হচ্ছে, Na++Cl- আয়ন তৈরি হচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়েছে। এখন ক্যাটায়নগুলো কী করবে, ক্যাথোডে যাবে, অ্যানায়ন হচ্ছে অ্যানোডে যাবে। তাই ক্যাথোড বিক্রিয়াটা দেখো, Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করেছে, অর্থাৎ এক্ষেত্রে বিজারণ ঘটেছে যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে। আর অ্যানোডটা দেখো, Cl- আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করছে, অর্থাৎ এক্ষেত্রে জারণ ঘটছে কারণ ইলেকট্রন বর্জন করছে, তাই এটা জারণ। এখন দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে, অর্থাৎ ক্যাথোডে পেলাম সোডিয়াম ধাতু, অ্যানোডে পেলাম ক্লোরিন গ্যাস। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখো, একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, প্রদত্ত কোনটি খারিফ ফসল নয়, ধান, পাট, ভুট্টা, ছোলা। এক্ষেত্রে আমরা জানি ছোলাটা কোনো খারিফ ফসল নয়, অর্থাৎ উত্তর হবে ডিএরটা। কোশ্চেন নম্বর 2, আমন ধানের বীজতলা তৈরি হয় মে জুন, জুন জুলাই, জুলাই আগস্ট, আগস্ট সেপ্টেম্বর মাসে, তার উত্তর কোনটা হবে, জুন জুলাই মাসে, অর্থাৎ বিএরটা। 2 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম লেখো। উত্তর হবে গোল্ডেন রাইস। 2 দাগ বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও। কী করতে বলেছে, ডুয়াল ব্রিড। এক্ষেত্রে ডুয়াল ব্রিড কোনটা, নিউ হ্যাম্পশায়ার, অর্থাৎ এক্ষেত্রে এটা 1 হবে। আর সিটার ব্রিড কোনটা, ব্রাহ্মা আর কোচিন, অর্থাৎ এটা হবে 2। 3 দাগ 3-4টি বাক্যে উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, চাষের জমিতে শস্য আবর্তন আবশ্যিক কেন, উদ্ভিদের পুষ্টির মুখ্য উপাদানগুলির নাম লেখো। দেখো মুখ্য উপাদানগুলির নামগুলো আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, তোমরা একটা সূত্র মনে রাখবে, হপকন সাহেবকে কফি দাও মগে। তাহলে কী হবে, হপকন সাহেবকে কফি দাও মগে, অর্থাৎ এমজি। দেখো এক্ষেত্রে কী কী পেলাম, HOPCONSKMG। তাহলে কী পেলাম, হপকন সাহেবকে কফি দাও মগে, এইগুলি হচ্ছে উদ্ভিদের পুষ্টির মুখ্য উপাদান। এরপর যে কোশ্চেনটা ছিল, চাষের জমিতে শস্য আবর্তন আবশ্যিক কেন, এর উত্তরটা দেখে নাও। দেখো একই জমিতে ক্রমাগত একই উদ্ভিদের চাষ করে গেলে ওই জমির প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাটি থেকে ক্রমশ ফুরিয়ে যায়। তাই অনেক সময় দুটো চাষের মাঝে একবার সিম্বিগোত্রী উদ্ভিদ যেমন মটর, বিন, ছোলা বা ডালের চাষ করা হয়। এই ধরনের উদ্ভিদরা মূলে বাসে বাঁধে রাইজোবিয়াম
নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। উদ্ভিদেরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে পরিণত করে দেয়। এই নাইট্রোজেন যৌগগুলো উদ্ভিদেরা ব্যবহারের পরে বাকিটা মাটিতে রয়ে যায়। তাই সিম্বিগোত্রী উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন থাকে। এরপরে ধান, গম, ভুট্টা জাতীয় ফসল চাষ করলে এই উদ্ভিদরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যৌগ গ্রহণ করতে পারে। তাই শস্য আবর্তন আবশ্যিক। 3-2 কোশ্চেন, চাষের জমিতে ফসল পরিণত হওয়ার পর কোন কোন পদ্ধতি দ্বারা বীজ শস্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তা সংক্ষেপে লেখো। দেখো, চাষের জমিতে ফসল হয়ে যাওয়ার পর ফসল তোলা হয় এবং সেগুলোকে মাড়াই করা হয় এবং ঝাড়াই করা হয়। তাহলে ফসল পরিণত হলে ফসল সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ কাজ। ফসল তোলার সময় ফসল বিশেষে কখনো হাত দিয়ে তোলা হয়, আবার কখনো মাটির খুব কাছ থেকে কাস্তে দিয়ে কেটে নেওয়া হয়। এরপর আসছে মাড়াই। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়, এটাই হলো মাড়াই। তারপর আসছে ঝাড়াই। এরপর ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। এই কাজের সাহায্য নেয় বাতাসের উঁচু জায়গা থেকে ফেললে ভুসি হালকা বলে হাওয়ায় উড়ে যায় আর দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে। এর জন্য আমরা বর্তমানে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের বিশেষ যন্ত্র ব্যবহার। এরপর আসছে ফসল সঞ্চয়। দেখে নাও, ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য শস্যাগারে বা বায়ুহীন ঘর সিলো ব্যবহার করা হয়। উন্নত মানের এইসব শস্যাগার বায়ুহীন, আর্দ্রতা শূন্য হয়। ইঁদুর জাতীয় প্রাণী এখানে ঢুকতে পারে না, এমনকি সারাক্ষণ একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার ব্যবস্থাও থাকে এখানে। 3 কোশ্চেন, ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে। দেখো, ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিচ্ছে। শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায়, শরীরে পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরের জলসাম্য, অম্লক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।